করা হোক। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার ত্যাগ আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তার শোকাহত পরিবারকে এই কঠিন শোক বহন করার শক্তি দিন, আমিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঢাকা ঢাকা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে যে সকল বিপ্লবীরা, যে সকল স্টেক হোল্ডার ভাইয়েরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিল, আজকে তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এই অর্ধপ, এই বোকাচোদা একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কারণে আমাদের জুলাই বিপ্লবীরা জীবন দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যেই সকল জুলাই যোদ্ধা বিপ্লবীদের পরিবারদের ঘুম কেড়ে নিয়েছেন রাতের, তাদেরকে হত্যা করে সেই সকল ফ্যাসিস্টদের পরিবারের পাশে আর ফিরে দিতে দিব না ইনশাল্লাহ। তোদের রাতের ঘুম আমরা কেড়ে নিব বলে দিলাম। বাট একটা কথা বলে দিতে চাই, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, আছি, থাকবো। তবে আমরা বলি, মানুষ মানুষকে মারতে পারে না। তোরা অমানুষ, তাই তোরা প্রকাশ্যে হত্যা করিস, বাট আমরা হত্যা পছন্দ করি না। আমরা আইনিভাবে এই রাষ্ট্রে তোদেরকে আইনিভাবে মোকাবেলা করে তোদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলাবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, তোদের রাতের ঘুম আজকে থেকে বাদ দিতে হবে। তোদের রাতের ঘুম আর হবে না। তোদের রাতের ঘুমে সারা বাংলাদেশের জনতা কেড়ে নিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই যে ফেসিবাদ আর এই যে দুঃশাসন, এটা আমি 71 সাল থেকে দেখেছি। 71 সালে স্বাধীনতার পরে এদেশের যারা বুদ্ধিজীবী ছিল, যারা জ্ঞানী ছিল, তাদের ধৈর্য ধৈর্য নিয়ে খুন করে নদীতে ভাসাই দিত, খালে ভাসাই দিত। ঠিক একই রকম দেখেন, যখন এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য শহীদ দিয়া দাঁড়াইছিল, তাকেও কিন্তু খুন করা হয়েছে। ঠিক একইভাবে দেখেন 2009 সালে এদেশের যারা দেশপ্রেমিক সৈনিক, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার সৈনিক, যারা জনগণের সৈনিক যারা ছিল, তাদের একত্রিত কইরা এই মির্জাফরের দল, এই ফেসিবাদের দল, তাদেরও কিন্তু ধ্বংস করে দিচ্ছে। ঠিক একই রকম দেখেন, এই হাদি ইনসাফের কথা বলছে, ন্যায়ের কথা বলছে, দেশের কথা বলছে, জনগণের কথা বলছে। এই জন্য তাকে এই নৃশংসভাবে তাকে ওই দেশ থেকে সরাই দেওয়া হয়েছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই যে এই প্রশাসন এই ঢাকার বুকে, এই বিজয়নগরের মোড়ে তাকে গুলি করে ভারতে পালাই গেল, আর তারা কি বৈশা তামুক খাইছে না সিগারেট খাইছে? এরা কি কিচ্ছু জানে না। এই প্রশাসন মানে প্রশাসন হলো, আপনারা বুঝেন, যদি 20 গাছ এক জায়গা থেকে আর এক জায়গা লাগানো হয়, তার থেকে কিন্তু 20 যায় না। তো এই প্রশাসন কি করছে? এক জায়গা থেকে আর এক জায়গা লাগাচ্ছে, 20 তো আর যায় না। 20 নষ্ট করতে হলে ওই 20 গাছ ধ্বংস করতে হইবে, অথবা ওই 20 গাছের মধ্যে আর এক 20 গাছ ঢুকাই দিতে হইবে, যেন ওর 20 নষ্ট হয়। এবং এই জুলাই যোদ্ধারা, এই আগস্টের যোদ্ধারা, এই যে আমাদের আসিফ নজরুল সাহেবকে পীর বলিয়া এই তাকে প্রশাসনের দায়িত্ব দিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিল, উনি কি পরিচয় দিল? উনি লঙ্কা গেল, হনুমান হয়ে গেল। উনি লঙ্কা গেছে, হনুমান হয়ে গেছে। তাই আমি বলবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ভিতরে যারা ঘাটতি মেরে যে মির্জাফরের দল আছে, তাদের অপসারণ করা উচিত। এবং এই আমাদের প্রাণের দাবি, আজকের কোটি কোটি মানুষ, আজকের যে বাংলাদেশের ইতিহাসে আমি আর দেখি নাই, এই আমার এই 60 বছর 61 বছর বয়সে এত বড় ইতিহাস আমার দেখি নাই যে এত লোক জানাজা হয়। সেখানেও দেখেন ব্যর্থতা আছে। আমরা রাস্তায় দাঁড়াইছি জানার জন্য, মাইক আছে, কিন্তু মাইকে কোনো ছাড় নাই। দেখেন কত ব্যর্থতা। এইটুকু তারা সামাল দিতে পারলো না, সাধারণ একটা মাইক দিতে পারলো না। তারপরেও আমি বলতে চাই,
দেখেন আপনারা রাস্তায় হাঁটবেন, একটা হলুদ কার্ড আছে, তাতে নাম্বার দেওয়া আছে। ওটি কিসের নাম্বার? আপনারা যারা আছেন যুব সমাজ সবাই জানেন। এই যে কারা এই কার্ড বিলায়, আপনি সংঘদোষে লোহাব আছে, আপনার পরিবেশ খারাপ করতে থাকলে আপনিও খারাপ হবেন। কেন এই কার্ডগুলা রাস্তায় বিলায়? প্রশাসনকে এটি দেখে না, প্রশাসন এটি দেখে না। এই এই সমাজকে, এই আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য। এরা তো যুবক, এদের ভিতরে তো রক্ত আছে। একটা কার্ড পাইয়া যদি ফোন করে, এরা তো নষ্ট হয়। এই নষ্ট পথে যাওয়ার জন্য এই প্রশাসন দায়ী। এই দেশকে ধ্বংস করার এই প্রশাসন কি অথর্ব প্রশাসন এই কার্ডগুলা দেখে না? কেস বিচার কার্ডে নাম্বার দিলেই তোকে পাওয়া যায়, কিন্তু তা দেখে না এরা দেখে না, ওরা দেখে না। আসলে আমরা সবাই দেখি, জনগণ দেখে না, প্রশাসন দেখে না। আপনারা হলো দেখেন এখানে, আপনার হলো আমরা এখানে আজকে দাঁড়াইছি শুধু একমাত্র হাদির জন্য আসছি। আমার যুগে যুগে হাদি আর আসবে না। হাদি ছিল, কত বছর পরে হাদি আসবে আর জানি না, কিন্তু এই হাদির যে চিন্তা, ধারণা, ধ্যান, এই যে ইনসাফ, ন্যায়, সার্বভৌমত্ব, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করব তার এই ধ্যান ধারণা বুকে লালন পালন করে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমাদের দেশপ্রেমের জন্য বিদেশি কোনো ফাঁসিবাদ, কোনো আগ্রাসন যাতে না হইতে পারে, আমরা সর্বদা সজাগ থাকবো ইনশাল্লাহ। পরিশেষে আমি হাদির রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ জানি ওদেরকে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থান ফেরদৌস দান করে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আসলে আমরা জানাজা শেষে এই জায়গায় হাজির হয়েছি, আমরা আসলে হাদি ভাইয়ের বিচার চাই। কিন্তু এই প্রশাসন, এই হাদি ভাইয়ের মৃত্যুর জন্য এই প্রশাসন দায়ী। আমি বলবো এই প্রশাসন দায়ী, কারণ যে উপদেষ্টা পরিষদ, এটা আসলে মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ। এদের কোনো মেরুদণ্ড নাই, ঠিক আছে, এদের কোনো মেরুদণ্ড নাই, ঠিক আছে। আর আমাদের এই যে শরীফ ওসমান হাদি ভাই, তিনি বলছেন যে আমাকে যদি মারা হয় তাতে সমস্যা নেই, কিন্তু আমাকে যারা মারবে তাদের যেন বিচার হয়। সেই বিচার এখন পর্যন্ত কিন্তু আমরা পাই নাই, এবং ওইভাবে কোনো পদক্ষেপ এই প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই, ঠিক আছে। এর জন্যই প্রশাসনের আমরা পদত্যাগ চাই এবং নূতন বাংলাদেশ চাই আমরা, যেটা হাদি ভাই চেয়েছেন, ঠিক আছে। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ চাই আমরা, কারো কোনো দালাল চাই না, আমরা কোনো দালালের রাজনীতি করতে চাই না। এদেশ সাধারণ জনগণের দেশ। হাদি ভাই আসলে এমন একজন মানুষ যিনি এদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছেন, এদেশের মানুষের ভাগ্য বদলের জন্য আসছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখবেন কোনো নেতা এদেশের ভাগ্য বদল নিয়ে খুব চিন্তা করে না, তারা শুধু দেশ থেকে পালাতে চায়, এদেশটা লুটপাট করে খেতে চায়, যার কারণে হাদি ভাইকে মেরে ফেলা হয়েছে। তো আমরা হাদি ভাইয়ের বিচার চাই, এবং আমরা একজন হাদি ভাইকে মারা হয়েছে, আমরা দ্বিতীয় হাদি দাঁড় করাবো। যদি দ্বিতীয় হাদিকে মারা হয় আমরা তৃতীয় হাদিকে দাঁড় করাবো, যদি তৃতীয় হাদিকে মারা হয় আমরা চতুর্থ হাদিকে দাঁড় করাবো। তারপরও এই রাষ্ট্রে আমরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ব, ইনসাফের বাংলাদেশ গড়ব, ঠিক আছে। ভারতের কোনো আধিপত্য আমরা চাই না, চাই না যে কোনো রাষ্ট্র আমাদের উপর আধিপত্য বিস্তার করুক, ঠিক আছে। আমরা ৭১-এর যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, আমরা কারো আধিপত্য চাই না, আমরা ইনসাফের বাংলাদেশ চাই, কোরআনের বাংলাদেশ চাই, নূতন বাংলাদেশ চাই, কোনো পরিবারতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই না। ধন্যবাদ। আমরা আলেমরাও এটা চাই। লক্ষ হাজি ঘরে ঘরে দৈনিক আমাদের সকালে আমাদের গেছিল ভাইজান, কালকে গেছিল, কালকে নিউজটা আপলোড হয়ে গেছে, চলে গেছে, টিভিতে পাইবেন। আজকে করবেন নাকি? আজকে দিবেন আপনি? আপনারা এদিকে থাকেন, তাহলে এটা আসবে সব 30 জুলাইতে আসবে। ভাইজান একটু এদিকে আসেন। আধিপত্য চাই না, নতুন বাংলাদেশ চাই। হাদি যে শহীদ হয়েছে, আমরা নিষ্পক্ষ হয়ে গেছি। আমরা হাদির
জীবনাবসানে হাদি আল্লাহর কাছে চলে যাওয়ায় তিনি একজন মকবুল শহীদ হয়েছেন। তার শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে দান করুক, আমিন। তিনি যেভাবে মনটা ছিল তার সেইভাবেই আল্লাহ পাক তাকে ভিভিআইপি করে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে, কবি নজরুলের দক্ষিণ পাশে, একেবারে মসজিদের আরও কাছে তাকে স্থান দিয়েছে। এটা মসজিদেরই ধারে আমার কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, আজান, একামত, তেলাওয়াত, এটা ওই কবরকে এবং কবি নজরুল সহ যারা ওখানে শুয়ে আছে, আল্লাহ সকলের মাকবারকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেব, আমিন। আজকের হাদি যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে ভারতের চোখ রাঙ্গানির মধ্যে পড়ে গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে পড়ে গেছে, এবং বাংলাদেশে যে আরো একদল খাওয়ার জন্য বসে আছে তাদেরও চোখ রাঙ্গানির মধ্যে পড়ে গেছে। এই জন্য সত্যিকার ভাবে আমাদের যেন ইসলামী রাষ্ট্র গঠন হয়, সেই কল্যাণ রাষ্ট্র গঠন হয়ে আমরা যেন জামাত, এনসিপি, জামা এবং চরমনাই, সারসিনা, কাউমি, আলিয়া, ফুরফুরা সবাই মিলে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করব। কলেবাগ ও মুসলমান এক হও, হেফাজত সহ সবাই এক হব। আমরা কেউ কারো বিরুদ্ধে কোনো কাদা সরাসরি করব না, তাহলে আপনি 10টা ভোটও পাবেন না। কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ কায়েমের জন্য সুযোগ দিয়েছে, সর্বশেষ সুযোগ, যে হাদির রক্তের উপর দিয়ে তোমরা এক হও। এখন যদি তোমরা এক না হও, তোমাদের জন্য আরো কঠিন জালেম সরকার তোমাদের কাছে আসবে। এই জন্য আমি বলবো, সিসির মতো অপদার্থ কি করে এইভাবে সুযোগ পাইল যে একটা বিচ্ছিন্ন ঘটনা, হাদিকে হত্যা করা। সে বলতেছে হাসানুল্লাহ মাস্টার হত্যা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা। সে বলেছে সাবেক যে অর্থমন্ত্রী এম.এস. কিবরিয়া হত্যা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা। ওই রকম ওসমান হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মেরুদণ্ডবিহীন সিসিকে আমার মনে হয় সে শেখ হাসিনার টাকা খাইতেছে, আমার মনে হয় সে একটা দালাল, কি বলেন ঠিক কিনা? হযরত মাওলানা আব্দুর রহিম মাদানী ওয়াজে বারবার বলতেছে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমার যদি একটা ছেলে হয়, আমার স্ত্রী, আমরা চোখের পানি ফেলে বলেছি সেই সন্তানের নাম হবে হাদি। এবার বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে আপনাদের সন্তানের নাম হাদি রাখেন। একজন হাদি লোকান্তরে কোটি কোটি হাদি ঘরে ঘরে হবে, কি বলেন ঠিক কিনা? অতএব এই হাদির রক্ত তুমি চিনতে পারো না, সিএসি এই হাতিকে লাথি মেরে আমাদের পালস বুঝে এই অন্তর্বর্তী সরকার ইউনূস আপনি বাদ দেন। আর আপনি কুজু মানে যাদের আপনার যে মেরুদণ্ডহীন উপদেষ্টা 8-10টা বাদ দিয়ে ভালো ভালো উপদেষ্টা নিয়ে বিপ্লবী সরকার করেন। এবং আমাদের ওই বিপ্লবী পিনাকি ভট্টাচার্য হতে পারে হিন্দু, কিন্তু সে একটা মানুষ। এই ধরনের ইলিয়াস, তারপরে হলো আরো কাজল, কি কনক সরোয়ার, এ ধরনের বড় বড় নিয়ে। এবং আমরা উপদেষ্টা হতে চাই না, উপদেষ্টাদের কাউন্সিলিং করব। আমরাও মুফতি, আমরাও ঢাকা ভার্সিটিতে পাস করেছি, আমরা কাউন্সিলিং করব, আমরা খাদেম হব। তোমরা সঠিক কাজ করো কিনা এটা আমরা দেখব। এই জন্য আসেন আমাদের বুদ্ধি পরামর্শ নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে ঢেলে সাজান। 1 বছরের মধ্যে সংস্কার হবে, কোনো তফসিল হবে না, বাদ দেন। 1 বছরের মধ্যে আমাদের গঠনতন্ত্র পরিবর্তন করব এবং 1 বছরের মধ্যে আমরা ফ্যাসিস্টে বিচার করব। 1 বছরের মধ্যে যত টাকা, লক্ষ লক্ষ টাকা পাচার করছো সেগুলো আনবো। তারপরে নির্বাচন। আমরা শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারে, আমরা শপথ বাক্য পাঠ করব স্মৃতিসৌধে, আমরা একজন বিচারপতি নিয়ে করব। আমার বড় বড় ওই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি দরকার নাই। আমরা এইভাবে নতুন করে আমরা শপথ বাক্য পাঠ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ ভিত্তিক একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আজকের হাদির তাকে যে দাফন করলাম, জানাজা পড়লাম, তার শক্তিতে রূপান্তরিত করে সবাই বলুন এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, এক হাদি লোকান্তরে। বাধা আসবে যেখানে,
তুমি কে আমি কে, তুমি কে আমি কে। অতএব আমরা সে হাদির চেতনায় সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আমিন। আসসালামু আলাইকুম। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। বলেন, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। তুমি কে আমি কে। হাদি হাদি এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে, এক হাদি লোকান্তরে। লক্ষ হাদি ঘরে ঘরে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। বলেন, উই ওয়ান্ট justice. উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমরা যেটার জন্য দাঁড়িয়েছিলাম, আমরা বলেছিলাম আজ বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন হিসাবে সোনালী অক্ষরে লিখিত থাকবে। আজ বাংলাদেশের 24 বিপ্লবের মহানায়ক, বাংলাদেশের ইনসাফের মহানায়ক, বাংলাদেশকে দুর্নীতিবাজ মুক্ত করার মহানায়ক, বাংলাদেশে ভারতীয় আধিপত্য, ভারতীয় দালালি, ভারতীয় গোলামি থেকে মুক্ত করার মহানায়ক শাহাদাত বরণকারী শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজা সম্পন্ন হলো। আমরা তার জানাজায় সংসদ ভবনে হাজির হয়েছিলাম। আপনারা দেখে থাকবেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এত জনস্রোত একটা জানাজায় এটা বিরল। এবং আগামী 100 বছরে বাংলাদেশে এরকম জানাজা হবে কিনা সাধারণ জনগণ সেটা নিয়ে সন্দিহান ছিল, যে এরকম জানাজা ইতিপূর্বে হয় নাই এবং ভবিষ্যতে হবে না। তো আজকে যারা এখানে এসেছে তারা কারা? তারা প্রত্যেকটাই এক একটা হাদি ভাইয়েরকে তারা ভালোবাসতো, হাদি ভাইয়ের আদর্শকে, হাদি ভাইয়ের নীতি নৈতিকতাকে, হাদি ভাইয়ের সাহসিকতাকে, হাদি ভাইয়ের স্পিরিটকে। হাদি ভাই চেয়েছিলেন ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আজকে যারা এখানে এসেছে প্রত্যেকে যদি হাদি ভাইকে ভালোবেসে এসে থাকে এবং প্রত্যেকে যদি হাদি ভাইয়ের এই নীতি নৈতিকতা আদর্শ এবং এই স্পিরিট বুকে ধারণ করে, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এবং আগামীতে বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং এই বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য, ভারতীয় দাসত্ব, ভারতীয় গোলামীদেরকে আমরা জেটিয়ে বিদায় করতে পারবো। এবং আমরা ইনশাআল্লাহ হাদি ভাইয়ের রক্তের শপথ নিয়ে আজকে অনেকেই শপথ করেছি যে আমরা বেঁচে থাকতে কোনো অন্যায়কে, কোনো অপরাধকে, কোনো দুর্নীতিকে, কোনো বেইনসাফিকে, কোনো জুলুমকে, কোনো জালেমকে আর এই বাংলার মাটিতে মাথা চারা দিয়ে দাঁড়াতে দেব না। আমরা ভারতীয় কোনো আধিপত্যকে, কোনো ভারতীয় দালালিকে, কোনো গোলামিকে আর এই বাংলাদেশকে টিকে থাকতে দেব না। আমরা বাঙ্গু সুশীলদের সতর্ক করে দিয়ে বলতে চাই, হে বাঙ্গু সুশীলেরা, যদি ভারত প্রেমী হয়ে থাকো, ভারতের দাদাদের দাসত্ব গোলামি এবং পদলেহন করার এত ইচ্ছা থাকে, এই জন্মভূমি ছেড়ে তোমরা ভারতে আশ্রয় নাও, সেখানে গিয়ে তোমরা দালালি গোলামি করো। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে থেকে, এই ইনসাফের বা হাদির বাংলাদেশে থেকে, এই 24 জুলাই বিপ্লবের বাংলাদেশে থেকে কোনো ভারতীয় দালালি করা যাবে না। আমরা কোনো ভারতীয় দালালি ষড়যন্ত্রে এই দেশে আর বাস্তবায়ন হতে দেব না। সরকারকে বলবো, লজ্জা যদি থেকে থাকে, যদি ন্যূনতম বিবেক বুদ্ধি থেকে থাকে, আত্মসম্মান আত্মমর্যাদা যদি থেকে থাকে, 9 দিন হয়ে গেল হাদির খুনিদেরকে এখনো ধরতে পারেন নাই এবং তারা এই খুনিকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, যারা সহযোগিতা করেছে, তাদের কাউকে আপনারা আইনের আওতায় আনতে পারেন নাই। এই দায়ভার নিয়ে, ব্যর্থতা নিয়ে আপনারা পদত্যাগ করুন, এই জাতিকে মুক্তি দিন। আমরা একটা বিপ্লবী সরকার গঠন করব, যারা গণতন্ত্রের কথা রক্ষা করবে, মানবতা রক্ষা করবে, মানবাধিকার রক্ষা করবে, মানুষের মৌলিক অধিকার রক্ষা করবে এবং এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে, এমন একটা বিপ্লবী সরকার আমরা গঠন করব। শুধু সরকারের টাকা খরচ, জনগণের টাকা খরচ করে ক্ষমতায় বসে থাকার কোনো লাভ নাই। আমরা আপনাদের পদত্যাগ চাই। আমি মবিনুল ইসলাম, চাঁদপুর থেকে আসছি আজকের এই প্রতিবাদী সভায় অংশগ্রহণ করার জন্য এবং হাদি ভাইয়ের জানাজায় শরীক হওয়ার জন্য। আপনি কি বলতে চাচ্ছেন যে বর্তমানে যে সরকার আছে, সরকার পুরোপুরি ব্যর্থ? আমরা জুলাই বিপ্লবের পর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, অনেক সাহস নিয়ে, অনেক উচ্ছ্বাস নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছিলাম আমাদের বিশ্ববরেণ্য, বিশ্ব নেতৃত্ব, বিশ্ব লিডার, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিকই আছেন, কিন্তু ওনার চারপাশে যে উপদেষ্টা মণ্ডলী আছে, এগুলি সব ভারতীয় দালাল, এগুলি সব ভারতীয় রাজাকার, সব ভারতীয় চাটুকার, সব ভারতীয় গোলাম। এই আসিফ নজরুল একটা ভারতীয় রাজাকার, ভারতীয় গোলাম, ভারতীয় দালাল।
এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনিও ভারতীয় দালাল, এই যে পররাষ্ট্র একটা উপদেষ্টা এটা আরো বেশি দালাল ভারতীয়, এটা ভারতীয় গোলাম, ভারতীয় দাসত্ব এই দেশে প্রতিষ্ঠা করতে চায়। তাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টাকে বলবো ন্যূনতম লজ্জা থাকলে আজকে রাতের মধ্যেই পদত্যাগ করুন, নয়তো জনগণ আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আজকে ইনকিলাব মঞ্চ যে 24 ঘন্টা প্রশাসন অনেকটা লেজুর ভিত্তি করে তাদের কর্মকাণ্ড অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারে আওতায় আনার জন্য অনেকটা গরিবসী করছে, অনেকটা ঢিলেঢালা ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আপনি কি তাই মনে করেন? অনেকটা না, পুরাপুরি রাষ্ট্রযন্ত্র এই খুনিদেরকে এই দেশে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। হাদিকে হত্যা দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে খুন করার পরে রাজধানী ঢাকা শহর ত্যাগ করা মানে সরকারের নির্লজ্জতা, সরকারের আইন শৃঙ্খলার চরম নগ্ন অবনতির উদাহরণ, এবং সরকার যে এই খুনটা করিয়েছে এইটার জ্বলন্ত প্রমাণ। আমি কেন এই কথাটা বললাম, আপনি বিগত দিনগুলিতে একটা অপরাধ করলে একটা নেতাকে নিয়ে যদি কেউ কথা বলতো তাকে আপনি মাটির তল থেকে, সেই চরাঞ্চল থেকে যেখানে দুর্গম কোনো যোগাযোগ নেই তথ্য প্রযুক্তির, সেখান থেকে ধরে আনতে পারেন। আর এই 21 শতাব্দীতে তথ্য প্রযুক্তির যুগে এই রাজধানী ঢাকা শহর থেকে দিনে দুপুরে একটা খুনি গুলি করে পালিয়ে গেল, 9 দিন হয়ে গেল, ধরতে পারতেছে না। তাই জনগণ কি ভাববে না এই খুনটা রাষ্ট্র করিয়েছে, বা রাষ্ট্রের ইচ্ছা নেই এই খুনিদেরকে ধরার, তাদেরকে বিচার করার? এটা তো সন্দেহ করার কিছু নেই, এটা প্রকাশ্য। এই রাষ্ট্র খুন করাইছে হাদিকে, এবং এই রাষ্ট্র এই খুনিদেরকে রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছে। যদি রাষ্ট্র সদিচ্ছা থাকতো, যদি এই আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের মন্ত্রণালয়ে যারা আছে প্রত্যেকে যদি দেশীয় প্রেমিক হতো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার একটা ইচ্ছা, মন মানসিকতা থাকতো, ইনসাফের একটা বাংলাদেশ গড়ার ইচ্ছা থাকতো, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতি, মানুষের জানমালের রক্ষার প্রতি তাদের শ্রদ্ধা থাকতো, তাইলে এই খুনি পালিয়ে যেতে পারতো না। শরীফ ওসমান হাদি বলেছিলেন জান দেবো তবু জুলাই দেবো না, এই কথাটা এই কথা বারবার বলে গিয়েছেন। হাদি ভাইয়ের কথাটাকেই ওরা ভয় পাইছে রাষ্ট্রযন্ত্র। এই ফেসিবাদের দোসররা, স্বৈরাচারের দোসররা, ভারতীয় দালালেরা, ভারতীয় গোলামেরা, তারা হাদি ভাইকে কথাকে খুব ভয় পাইতো। হাদি ভাই জান দিবে, গুলি নিবে মাথা পেতে, যেটা নিয়েছে, কিন্তু মান দিবে না, স্বাধীনতা দিবে না, জুলাই বিপ্লব দিবে না, জালেম দুর্নীতি করতে দিবে না। তাই ওরা ভয় পেয়ে গেছে যে হাদি ভাইয়ের কণ্ঠ যদি এভাবে বাঁচতেই থাকে, আজকে একজন কালকে 2 জন, এভাবে চক্রবৃদ্ধি হারে এমন লক্ষ্য হাদি দাঁড়িয়ে যাবে। কিন্তু ওরা ভুল করেছে হাদি ভাইকে গুলি করে। আমরা দেখেছি ভারতীয় একজন আর্মির অফিসার, উনি নেক্সট টার্গেট হিসেবে হাসনাতকে চিহ্নিত করেছে যে ইউ আর এ নেক্সট টার্গেট অফ হাদি। তা আপনি কি মনে করেন যে তাহলে কি জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছেন তাদেরকে এক এক করে শেষ করার জন্য একটা গোষ্ঠী তৎপর আছে এখন পর্যন্ত, যেটা প্রশাসন নিশ্চয়তা বোঝা যাচ্ছে? হ্যাঁ, দেশি এবং বিদেশি, দেশের ভিতরে অনেক গাদ্দার আছে, দেশীয় গাদ্দার, দেশীয় বেঈমান, দেশীয় মুনাফেক, যারা এদেশে স্বাধীনতা চায় না, এদেশে সার্বভৌমত্ব চায় না, এদেশে ইনসাফ চায় না, এদেশে মানুষের সাম্য চায় না, তারাই হাদি ভাইকে ভয় পাইতো, তারাই হাদি ভাইকে স্তব্ধ করে দেওয়ার জন্য হত্যাকাণ্ড করেছে, এবং তাদেরকে ইন্ধন দিয়েছে বহিরাষ্ট্র। আপনারা দেখেন, আমার ব্যানারটা দেখেন, এই লেখাটা দেখেন, এই রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হাদি ভাইদেরকে রক্ষা করতে। এই রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ জুলাই বিপ্লবকে রক্ষা করতে। তাই আমি এখানে একটা ব্যানার লিখেছি, সারা পৃথিবীতে, বিশ্বের যত প্রান্তে যত বিপ্লব হয়েছে, যে দেশে বিপ্লব হওয়ার পরে বিপ্লবীরা 2টা কাজ করেছে। 2টা কাজ করতে হয় বিপ্লবের পরে, বিপ্লব সংগঠিত হওয়ার পরে বিপ্লবীদেরকে 2টা কাজ করতে হয়। একটা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করতে হয়, দ্বিতীয়ত বিপ্লবকে রক্ষা করার জন্য এবং বিপ্লবীদেরকে রক্ষা করার জন্য, সুরক্ষিত রাখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য একটা বিপ্লবী গার্ড বাহিনী গঠন করতে হয়। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের যারা ধারক বাহক ছিল, যারা লিড করেছে, তারা এই 2টার কোনোটাই করেনি। তারা শুধু একটাই কাজ করেছে, তাদের নিজের আখের গোছানোর জন্য একটা দল গঠন করে নিয়েছে। ওসমান হাদি তো সরাসরি বলছে যে এই জুলাইটা বিক্রি করেছে একটা গোষ্ঠী, যারা সম্মুখচারী যোদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে, এবং সেখান থেকে তিনি বলেছেন যে জান দেবো তবু জুলাই দিব না। আপনি কি এই কথার সাথে আপনি কি সম্পূর্ণ একমত? যে আমি সম্পূর্ণ একমত। জুলাইটাকে বিক্রি করে দিয়েছে যারা জুলাই সম্মুখসারি ছিল, যারা জনগণ, যাদের কথায় মাঠে নেমেছিল, রাজপথে নেমেছিল, রক্ত জড়িয়েছিল, বুক পেতে দিয়েছিল, সেই কিছু লিডার, এটা আমি বলবো সরাসরি জাতির সাথে তারা গাদ্দারি করেছে। এনসিপির নেতারা জাতির সাথে গাদ্দারি করেছে, জুলাই বিপ্লবীদের সাথে গাদ্দারি করেছে। তারা জুলাই আহত নিহতদের জন্য এখনো পর্যন্ত কোনো পুনর্বাসনের কোনো
সঠিক চিকিৎসার এবং তাদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই। তারা দল নিয়ে সংসদে যাবে, এমপি হবে, মন্ত্রী হবে, বেগমপাড়া তৈরি করবে, এই স্বপ্নে তারা একটা দল গঠন করেছে। তারা জুলাই বিপ্লবকে রক্ষা করার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, জুলাই বিপ্লবীদেরকে রক্ষা করার কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, জুলাই আহত নিহতদের পুনর্বাসনের এবং তাদের সার্বিক চিকিৎসার কোনো পুরোপুরি কোনো এই সুযোগটাই কি তাহলে শরীফ ওসমান হাদিকে নিয়ে আততায়ী পুলিশে হ্যাঁ। কথা আসছে, সেটাকে তাহলে সেই সুযোগটা দিছে? হ্যাঁ, সেই সুযোগটাই তারা কাজে লাগিয়েছে যে ওসমান হাদি যদি বেঁচে থাকে, ওসমান হাদি যদি এইভাবে তার কণ্ঠস্বর চালিয়ে যেতে থাকে, তাহলে ওসমান হাদির পিছনে আজ এক ওসমান হাদি, 100 ওসমান হাদি, আগামীতে লক্ষ ওসমান হাদিরা দাঁড়িয়ে যাবে। তখন আমাদের পথ চলা কষ্ট হয়ে যাবে। এই জন্যই এই দেশীয় বিদেশি গাদ্দারেরা, রাজাকারেরা, ভারতীয় রাজাকারেরা, এই দেশীয় গাদ্দারেরা, এই ভারতীয় আধিপত্যবাদের যারা পদলেহন করে, যারা তাদের দাসত্ব গোলামি করে, তারা একজোট হয়ে সেই ফেসিবাদের দোসররা, ফেসিস্টের দোসররা, স্বৈরাচারের দোসররা ওসমান হাদি ভাইকে হত্যার পরিকল্পনা করে এবং তারা তাকে হত্যা করে। আপনি কি মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে, যেখানে জনগণের ভাগ্য নির্ণয় হবে যে আগামী নির্বাচনে? না 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 না, যে একটা সিএসি, উনি তো একটা অপদার্থ ধ্বজভঙ্গ একটা সিএসি, এলিট পার্সন। অনেকদিন পরে বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরদিনই বাংলাদেশের ইতিহাসের একজন সম্মানিত একজন বিপ্লবী নায়ক, একটা এলিট প্রার্থী, ঢাকার 8 আসনে সম্ভাব্য, উনি খুন হয়েছেন। আর উনি বলে একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এর মতন একটা অপদার্থ ধ্বজভঙ্গ সিএসি দেয়া এই ত্রয়োদশ নির্বাচন রক্তের উপর হবে, সুষ্ঠু হবে না। এবং জনগণই নির্বাচন চায় না, জনগণ এই মুহূর্তে একটা বিপ্লবী সরকার চায়। আগে রাষ্ট্র স্থিতিশীলতায় আসবে, জুলাই বিপ্লব সমন্বয় রক্ষা হবে, জুলাই বিপ্লবীদের রক্ষা হবে এবং সমস্ত গুম খুনের বিচার হবে এবং এই রাষ্ট্রের সমস্ত দুর্নীতি, অনিয়ম, অত্যাচার এগুলির সংস্কার হবে। তারপরে সুন্দর, সুষ্ঠু, আনন্দঘন, নিরিবিলি একটা পরিবেশে জাতি নির্বাচন চায়। এই মুহূর্তে নির্বাচন হবে রক্তক্ষয়ী, এই মুহূর্তে নির্বাচন হবে আত্মঘাতী। আমরা এই নির্বাচন চাই না, নির্বাচনের আমাদের দরকার নাই। 54 বছরে আমরা অনেক নির্বাচন দেখেছি, 54 বছরে একটা হাদিও তৈরি হয় নাই। শুধু লক্ষ কোটি বেগমপাড়ার দুর্বৃত্তরা তৈরি হয়েছে, লক্ষ কোটি ভারতীয় দালালেরা তৈরি হয়েছে, লক্ষ কোটি ভারতীয় আধিপত্যবাদের তোষামতকারীরা, এই লেজুর বৃত্তিরা তৈরি হয়েছে, হাদি তৈরি হয় নাই। 54 বছরে তারা রাষ্ট্র সংস্কার করে নাই। 54 বছর ধরে অনেক নির্বাচনী তারা করেছে, তারা এটা করেঙ্গা, সেটা করেঙ্গা, ওটা করেঙ্গা, সংসদে গিয়ে কোনো চ্যাটও করে নাই। এই যে তারা সংসদে গিয়ে করবে, সে কে? যে এই কথাটা বলে সেও একটা ভোটার, আমিও একটা ভোটার। আমার ভোট নিয়ে সে সংসদে গিয়ে এটা করবে, এই অধিকার তাকে কে দিয়েছে? আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে রাজপথে যে দাবি তুলবো, রাজপথে যে তুলবো, সেটাই বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রকে, সেই অনুযায়ী কাজ করতে হবে রাষ্ট্রকে। আমরা জনগণ আগে নির্বাচন চাই, সংস্কার চাই, তারপরে নির্বাচন চাই। আর এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠু হবে না। বলেন। আচ্ছা, এই যে আপনি বললেন যে প্রধান নির্বাচন কমিশন, সে তার মুখ থেকে যদি এই ধরনের কথা বেরোয় যে বিচ্ছিন্ন ঘটনা এবং এরকম কিন্তু প্রায় সময় হয়, হাদির মতো একজন লোক যাকে বাংলাদেশ ছাড়াও বাইরের মানুষ এখন চেনে, তো আপনি যে বললেন যে নির্বাচনের দ্বারা সুষ্ঠু হবে না, তাহলে এরপরে কি হবে? আমরা বলবো যে রাষ্ট্রযন্ত্রী যে উপদেষ্টা পরিষদ আছে, যে ধ্বজভঙ্গ, আমি এই উপদেষ্টা পরিষদের নাম দিয়েছি ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ। একটা অপদার্থ আকামলা উপদেষ্টা পরিষদ, একটা ধ্বজভঙ্গ সিএসি, একটা অপদার্থ সিএসি। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি বিশ্ববরেণ্য, বিশ্ব ব্যক্তিত্ব, বিশ্ব নেতৃত্বে, বিশ্বের রোল অফ মডেল। আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আপনার প্রতি জাতির আশা ভরসা অনেক। আপনি এই উপদেষ্টা পরিষদটাকে ভেঙে দিন। আপনি নতুন করে দেশপ্রেমিকদের নিয়ে, সাহসীদেরকে নিয়ে, বিপ্লবীদেরকে নিয়ে, যারা ইনসাফের, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য, মানুষের মৌলিক অধিকার কাজ করার জন্য এমন হাদি ভাই যারা আছে, তাদেরকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করুন এবং একজন সত্যিকারের দেশপ্রেমিক আপনি নির্বাচন কমিশন দায়িত্বে নেন। যে নির্বাচন কমিশনটা বর্তমান আছে, উনি একজন ধ্বজভঙ্গ, অপদার্থ, আকামলা। এটাকে আমি বলবো, এটাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। একটা এলিট পার্সন ক্যান্ডিডেটকে হত্যার কাণ্ডে যদি বলে উনি একটা বিচ্ছিন্ন ঘটনা, তাইলে এই রাম ছাগলের বাচ্চায় সাধারণ জনগণ 100 মারা গেলে কি বলবে, এটা আমার বোধগম্য নয়। তাই দেশের জনগণ মরে যাওয়া বা কিছু হওয়া তার কাছে কিছুই না। সে বলবে আমি নির্বাচন করবে, সে বলে নির্বাচন সে এমন হবেই। তো যে এরকম নির্বাচন, ডিমেডালা নির্বাচন করবে, রক্তার নির্বাচন করবে, মানুষ খুনের নির্বাচন করবে, এইরকম নির্বাচন আমরা চাই না। আর এবং সিএসি আমরা চাই না, আমরা উভয়টাই প্রত্যাখ্যান করি।
আমরা বলবো হাদি ভাই একজন বিশিষ্ট ব্যক্তি, হাদি ভাই এদেশের ইনসাফের ব্যক্তি, হাদি ভাই এই দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বকারী ব্যক্তি, হাদি ভাই সাধারণ কেউ নয়। এই সিএসি একজন সাধারণ ব্যক্তি, উনি মরে গেলে কেউ ওনার এলাকাবাসী ওনার জানাজায় যাবে না, কিন্তু হাদি ভাইয়ের জন্য আজকে লক্ষ কোটি জনতা সারা বাংলার আনাচে কানাচ থেকে একত্রিত হয়েছে। তা আমি এই সিএসিকে বলতে চাই, হাদি ভাই আপনার কথায় বিচ্ছিন্ন ঘটনা, হাদি ভাই না, আপনি বিচ্ছিন্ন ঘটনা। আপনি যদি মরে যান, আপনি যদি কালকে রাস্তায় খুন হন, এটা নিয়ে আপনার জানাজায় এমন লোক 4 ভাগে 10 ভাগের 1 ভাগও হবে না। আর এত লোক আপনার সময় রাস্তায় দাঁড়িয়ে ডাক দিলে এত লোক আপনার ডাকে আসবে না। আপনাকে প্রত্যাখ্যান করবে। হাদি ভাইরা এই দেশের বীর, হাদি ভাইরা এই দেশের ভালোবাসা, হাদি ভাইরা এই দেশের ন্যায়ের ইনসাফের স্তম্ভ। বাংলাদেশের রাজধানীতে দিনে দুপুরে হাদির মতো একজন মানুষকে গুলি করে চলে গেছে, সেই আসামিতে বর্তমানে এই যুগে যে সিসি ক্যামেরা জায়গায় জায়গায় আছে এবং প্রশাসনের কাছে উন্নত মানের ডিভাইস আছে, ঠিক আছে? আপনি একটু আগে বলছেন সেখানে ইলেকশনের সময় হাজার হাজার কেন্দ্রে যদি এইরকম ঘটনা ঘটে, একটা খুনের তদন্ত আসামি ধরতে পারে না, ওই সময় এই ইলেকশন কমিশন কি করবে? এই সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা পয়েন্ট উপস্থাপন করছেন। দিনে দুপুরে রাজধানী প্রকাশ্য দিবালোকে তথ্য প্রযুক্তির যুগে একজন ভিআইপি ক্যান্ডিডেটের নিরাপত্তাই তারা দিতে পারে নাই। সেই জায়গায় বাংলাদেশের এই ত্রয়োদশ নির্বাচনে কয়েক হাজার প্রার্থী আছে এবং প্রায় কোটির উপর কয়েক কোটি, মানে 10 ভোটার কতজন? অনেক, 12 কোটি ভোটার, 12 কোটি 13.5 কোটি ভোটার আছে। এই 13.5 কোটি ভোটারের নিরাপত্তা, এই কয়েক হাজার প্রার্থীর নিরাপত্তা এবং কয়েক হাজার ভোট কেন্দ্রের নিরাপত্তা উনি কিভাবে দিবে? একটা ভোটারের, একটা ক্যান্ডিডেটের নিরাপত্তাই দিতে ব্যর্থ, একটা রাজধানী ঢাকা শহরের নিরাপত্তা দিতে উনি ব্যর্থ। এবং এই একটা ক্যান্ডিডেট নিরাপত্তার দায়ে আজকে 10 দিন হয়ে গেল, ওনারা তাকে, এই আসামিকে, অপরাধীকে ধরতে পারেন নাই। তাইলে তাদের কি সক্ষমতা আছে, কি দক্ষতা আছে এবং তারা কি পরিকল্পনা নিয়ে যে নির্বাচনে আগাচ্ছে, নির্বাচন করবে, এটা সাধারণ জনগণ এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে তাদের প্রতি। জনগণ বুঝে গেছে একটা প্রার্থী যখন নিরাপত্তা দিতে পারে নাই, হাজার হাজার প্রার্থীকে তারা কিভাবে নিরাপত্তা দিবে, হাজার হাজার ভোটারকে তারা কিভাবে নিরাপত্তা দিবে এবং হাজার হাজার কেন্দ্রে তারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে, এটা জাতির কাছে বোধগম্য। তাই জাতি শঙ্কিত, শুধু ওসমান হাদি নয়, ওসমান হাদি ভাই শুরু হোক। এবং এই ভোট যদি এই পরিস্থিতি আইন শৃঙ্খলার উপর হয়, তাহলে অনেক হত্যাকাণ্ড হবে, অনেক রক্তক্ষয়ী হবে, অনেক সহিংসতা হবে। তাই জনগণ এখন এই মুহূর্তে ভোট চাচ্ছে না, জনগণ চাচ্ছে একটা বিপ্লবী সরকার। সাধারণ জনগণ একটা বিপ্লবী সরকার চাচ্ছে। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, এই যে আপনারা বিপ্লবী সরকার চাচ্ছেন, আমরা জানি ইরানের যে বিপ্লব বাহিনী, হ্যাঁ, এবং ইরানি বিপ্লবী সরকার আছে। তো আপনারা বাংলাদেশে কি ধরনের বিপ্লবী সরকার চাচ্ছেন? আপনাদের না, আমরা আমাদের দেশের মতন, আমাদের দেশের পরিস্থিতি, আমাদের দেশের আইন কানুন, আমাদের দেশের নিয়ম নীতি, এর উপরে আমাদের দেশের বিপ্লবী সরকার গঠিত হবে। ইরান বিপ্লবের পরে ইরান 2টা কাজ করেছে। ইরানের তারা বিপ্লবী একটা গার্ড বাহিনী তৈরি করেছে এবং বিপ্লবী সরকার তৈরি করছে। এবং এটা শুধু ইরানে নয়, সারা বিশ্বের বিপ্লব যে দেশে হয়, বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য 2টা কাজ করতে হয়। বিপ্লবী বাহিনী তৈরি করতে হয় এবং বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করতে হয় এবং বিপ্লবী সরকার তৈরি করতে হয়। তাইলে সেই বিপ্লব টিকে এবং সেই বিপ্লবীরা সুরক্ষিত থাকে এবং জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা পায়। তাই আমি সরকার এবং ছাত্র জনতাকে, বিপ্লবীদেরকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আসুন। যে ভুলটা আমরা 24 জুলাই 5 আগস্টে করতে পারি নাই, বিপ্লবী সরকার এবং বিপ্লবী গার্ড তৈরি করতে পারি নাই, সেই কাজটা ওসমান হাদি ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আগামীর হাদি ভাইদেরকে রক্ষা করার জন্য, আগামীর বাংলাদেশের ইনসাফকে এবং এই বিপ্লবীকে রক্ষা করার জন্য সমস্ত ছাত্র জনতা এবং বাংলাদেশের আপামর সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে এই মুহূর্তেও যদি আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি এবং বিপ্লবীদেরকে রক্ষা করার জন্য বিপ্লবী গার্ড বাহিনী গঠন করতে পারি, তাহলে এই জাতি উপকৃত হবে, এই স্বাধীন সার্বভৌম উপকৃত হবে এবং এই বিপ্লবী এবং বিপ্লবীরা রক্ষা পাবে, না হলে হুমকির মুখে। আপনি এই বিষয়ে কি বলতে চান? আমি বলতে চাই, ইরান যেটা IRGC গঠন করছে, যে তাদের যে বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার, তারা যেটা IRGC এমন একটা শক্তিশালী বাহিনী, যারা একেবারে ইসরায়েল সহ, আমেরিকা সহ তাদেরকে দেখাই দিচ্ছে যে আমরা শুধুমাত্র ইমানি বলিয়ান না,
আমাদের যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ আমাদেরকে টেকনোলজি, আমাদের সেরকম মেধা আল্লাহ দিয়েছে। এখন এমন এমন মিসাইল তারা বের করছে যে তারা এই সৌর বিদ্যুতের মাধ্যমে তারা উপরে চলবে, কয়েক মাস কয়েক বছর থাকতে পারে। প্রয়োজন হইলে আমেরিকার প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে আঘাত করার মতো ক্ষমতা আছে। এসব কথা বাদ দেন। আচ্ছা, আমরা এই কথাটার দরকার নাই। অর্থাৎ আমাদের এখানে যে বিপ্লবী কথাটা বলা হলো, বিপ্লবী সরকারই নাই, বিপ্লবী গার্ড তো দূরের কথা। আগে আমাদেরকে বিপ্লবী সরকারটা গঠন করতে হবে। কি সিস্টেমে গড়বেন সেটা বলুন। সেটা প্রথমত আপনি গাছের গোড়াটা মজবুত করতে হবে। তো আমাদের বিপ্লবী সরকারটা আমাদের গঠন করতে হবে। সেটা ধরেন 30 সদস্যের হোক, 50 হোক, এরকম আগে একটা লাগবে। এই বর্তমানে যে সরকারি উপদেষ্টা অনেকে চিনি না, এরা হইলো দালালি করার জন্য আইছে। কি কাম করে কেউ একটা নামও বলতে পারবে না। এরকম 10-20 জন আছে, কি বলেন, আছে কি নাই? আছে কি না? আর জাগর চিনে তারা হইলো ভারতের দালাল। ওই যে আইন উপদেষ্টা আর স্বরাষ্ট্র উপদেষ্টা আসে, তো তার বউ তার মানে কি না এটাই সন্দেহ। এমন একজন অবলা, কি বলেন, ঠিক কি না? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব লোক ভালো, ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। বনানী কবরস্থানে দেখা হইলে সালাম কালাম হয়, কিন্তু তার বউও তারে মানে না, এইরকম একজন উপদেষ্টা। আচ্ছা, আমি বলবো যারা বিপ্লবী সরকার হবে তারা ঘোষণা দিয়ে নয়, বোরকা পরে টেকনাফ থেকে তেতুলিয়া চলে যাবে, ওসি কি করে দেখবে, প্রত্যেকটা উপদেষ্টা নামতে হবে। ডিসি কি করে দেখবে, এসপি কি করে, ইউনো কি করে সেটা দেখতে হবে। এরা তো কোনোদিন কোথাও গেছে কিনা জানি না, তারা এসি রুমের মধ্যে বসে তারপর দেশ চালাচ্ছে। আমরা এটা চাই না। যারা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা বুঝবে না, এরকম স্বর্ণের চামচে খাওয়া লোক আমরা চাই না। আমরা চাই যারা পার্লামেন্ট থেকে বস্তি পর্যন্ত চেনে গ্রামের, এই ধরনের লোক, সাহসী লোক, ইমানদার লোক বসাইয়া বিপ্লবী সরকার হবে। তারা বিপ্লবী একটা বাহিনী তৈরি করবে, তারা পুলিশের অগ্রগামী থাকবে, পুলিশ চালানোর জন্য কয়েকজন আগে থাকবে। বিজিবির মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো আমাদের সেই বিপ্লবী গার্ড বাহিনী থাকবে। আর্মির মধ্যে তারা প্রধান থাকবে। তারা দেখবে কোথায় কোথায় এই ফ্যাসিস্টের দোসররা বসে আছে, তারা কি করছে, পুলিশের মধ্যে কি করতেছে। ওই যে কি জানে বলে, ওই যে একটা আরেকটা আছে যে ওই না, আরেকটা পুলিশের নিচে যেটা আনসার কি করে, এটা দেখতে হবে তাদের ফ্যাসিস্টের দোসর কিনা। ও সব জায়গায় আমাদের বিপ্লবী বাহিনী থাকবে। আগে থাকবে 100 করে, এরপরে আমরা 1000 বানাবো বিপ্লবী বাহিনী গার্ড, তারপরে 1 লক্ষ বানাবো ইনশাআল্লাহ। এবং আমাদের যারা 18 থেকে 25-30-এর মধ্যে সমস্ত যুবক যুবতী যারা আছে, মহিলাদেরকেও ট্রেনিং দিয়ে IRGC-র মতো আমাদের ট্রেনিং দিয়ে 50 লক্ষ বিপ্লবী গার্ড তৈরি করতে হবে ইনশাআল্লাহ। এই দাবি আমি আলেম ওলামা পীর মাশায়েখদের পক্ষ থেকে জানাচ্ছি। আমারও একটা দল আছে, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্য জোট। আমরা না বুঝা ওই ফেসিস্ট শেখ হাসিনা বলছিল ইসলামের কাজ করব, ওই শেখ হাসিনা না বুঝে আলেমরা সমর্থন দিয়েছিলাম। কিন্তু সে 8,000 কোটি টাকার মডেল মসজিদে দুর্নীতি হয়েছে। ওই ফরিদুল্লাহ খান দুলালের তার হাজার কোটি টাকার সম্পদ হয়েছে। আর আমরা যখন বলতাম যে আমরা আলেম ওলামারা মাহফিল করব, কিছু টাকা দেন, বলতো ভাই 10 টাকা নাই। অতএব আমরা এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সেই 2008 সালে টাকা জমা দিছি বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্য জোট ইলেকশন কমিশনে, মুফতি আব্দুল হালিম। এখন আমি সেই টাকা জমা দিয়েছি, কিন্তু আমরা এই 16 বছরে আমরা কিন্তু নিবন্ধন পাই নাই। নিবন্ধন পেয়েছে কে? হেরিকিন দিয়ে খুঁজিয়া, তারপর ওই 2-1টা পার্টির দিয়েছে, কি বলেন, ঠিক কিনা? এখন আমাদের টাকা নাই। টাকা যদি আসে, আমার দল ইনশাল্লাহ আমরা সামনে যাব। 2008-এ আমরা বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্য জোট আমরা সোনালী ব্যাংকের চালান জমা দিয়েছি। আপনার ইলেকশন কমিশনে যদি দেখেন 2008 সালে আমাদের নামটা আছে, আমরা টাকা জমা দিয়েছি। আমার নিবন্ধন ফি জমা দিতে হবে না, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট থানা ঠিক করে আমরা সামনে এগিয়ে আসব। এখন আমার যেভাবে ক্ষমতা, আমি সেইভাবে আমি জনতার কাতারে এসে হাদি ভাইয়ের পক্ষে আমাদের আলেম ওলামারা আমরা কয়েকদিন থেকে আমরা, এবং 19 সাল থেকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আছি। 19 সাল থেকে, এবং খতিব লড়ানোর জন্য আমরা ছিলাম বাইতুল মোকাররমে। আমরা ভুল করেছি, আওয়ামী জাহিলিয়াত থেকে আমরা তওবা করেছি।
আপনারাও তওবা করে নেন। আমরা ভুল করলে ভুলের তো মাসুল আছে, কি বলেন? আমরা তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও মিন কুল্লি আওয়ামিলিগিন ওয়া আতুবু ইলাই। আমি মির্জাগঞ্জে 2টা মসজিদে নামাজ পড়াইয়াই তওবা করাইছি, লালমোহনে আমি 2বার জুম্মা পড়াইয়া সেখানে তওবা করাইছি। আমরা আর ভুল করব না। ইসলামের নামে আর আওয়ামী লীগের আর একটা দল বসে আছে আমাদের চুষে খাওয়ার জন্য। আমরা তাদের বদলে হন কোনো আত্মীয়তা, কোনো পারিবারিক তন্ত্র আর আমরা সহ্য করব না। এখানে আমরা ইনসাফের দেশ, ইনসাফের আমরা বাংলাদেশ দেখতে চাই। ওকে, ধন্যবাদ। আপনার সাথে আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম আয়েশা। কোথা থেকে আসছেন? আমি মিরপুর থেকে এসেছি। কেন আসছেন এখানে? এখানে আসছি এই যে আমাদের সাধ্য যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাকে গুলি করা হয়েছে, সেটা হচ্ছে জুম্মার দিনে। দেখেন আল্লাহ পাক তাকে কিভাবে পছন্দ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। এক জুম্মায় গুলি করেছে আর এক জুম্মার রাত্রে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। এইটাই বুঝাচ্ছে, আল্লাহ পাক উপর থেকে বুঝিয়ে দিয়েছেন যে আসলে উনি কত ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে উপর থেকেই পছন্দ করে নিয়েছেন। আর জমিনের বুকে তো আপনারা সবাই দেখতে পারতেছেন যে তার কেউ টাকা দিয়ে, কেউ কোনো দল থেকে বা তাদের পরিবার থেকে কাউকে টাকা দেওয়া হয় নাই। সবাই যার যার স্ব নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই শাহবাগে আসছে, বিভিন্ন এলাকায় আসছে। তার জানাজায় দেখেন লাখো, মানে কি বলবো, লাখো না বললে ভুল হবে, কোটি ছাড়িয়ে গিয়েছে তার জানাজায় অংশগ্রহণ করেছে। ইভেন দেখেন এইখানেও কত লোকজনের সমাগম হয়েছিল। আর একটা বিষয় হচ্ছে, আমরা যেই ভাইটা সাধ্য হয়েছিল মানে নির্বাচনে সাধ্য গ্রহণ করার, সেটা দেখেন ওনাকে ডোনেট মানুষ এত ডোনেট করেছে, কিন্তু সব দলেরা টাকা নিয়ে আসে, কিন্তু উনি টাকা ছাড়াই জনগণ তাকে হেল্প করতেছিল। তার মানে সে কত পপুলার, কত জনপ্রিয় হয়েছিল। এখন দেখেন জুলাই যোদ্ধা ভাইদের সাথে যদি এইভাবে অবমাননা করায় এই উপদেষ্টা ভাইরা, তারা কি দেশপ্রেমিক না? তারা কি দেশকে ভালোবাসে না? তারা যে আজকে উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দায়িত্ব নিয়ে বসে আছেন, এই যে আসিফ মাহমুদ যে আগে ছিলেন, যাই হোক যারা চলে গেছেন তাদের বিরুদ্ধে কথা এখন আর বলবো না, যারা আছেন তারা এখন, আমরা চাই সকল ভাই বোনদের যাদেরকে মারা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, আহত হয়েছে, তাদেরকে সবাইকে বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করা এবং শেখ হাসিনা যে পালিয়ে আছেন সেই বন্দি বিনিময় চুক্তি থেকে শেখ হাসিনা থেকে এই দেশে হস্তান্তর করা। আর সেই ভারত যদি সেটা না শুনে, তাহলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে, আন্তর্জাতিক আছে, সেই আন্তর্জাতিক তাকে মামলা করে তাকে এই দেশে ফিরিয়ে দেওয়া এবং তার শাস্তি হওয়া। এবং আমি মনে করি এই বাংলাদেশে শেখ হাসিনার কোনো মানে শিকড় বাকড় বিষ বৃক্ষ জানি বাংলাদেশে না ঢুকতে পারে। আর আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি শেখ হাসিনার একটা জানি বিষ বৃক্ষ, একটা শিকড় জানি না থাকে। আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো, আমি সব বিষ বৃক্ষগুলো আমি নিজে একাই মেরে ফেলতাম। কেন মেরে ফেলতাম? এই জন্যেই আমার এই 18 কোটি ভাই বোনদের এই দেশ হচ্ছে বাংলাদেশ, এই ভূখণ্ড হচ্ছে আমাদের ভূখণ্ড, এই ভাষা বাংলা ভাষা হচ্ছে আমাদের ভাষা। অন্য কোনো দেশ এসে এই ভূখণ্ড দখল করবে, এই ভাষাকে দখল করবে, ভাষা করবে, আমাদের এই 18 কোটি মানুষকে ধ্বংস করার চেষ্টা করবে। আমাদের এক ভাই মানে এই আন্দোলনের পর থেকে নির্বাচনের জন্য মানে 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 বিভিন্ন কূট কৌশলরা আমাদের এই ভাই বোনদের, ধরেন আপনার সাথে ওনার সাথে এইভাবে করে করে ভালো মানুষের মধ্যে ঝড়গা ঝাঁটি লাগিয়ে গৃহযুদ্ধের মতন পরিণত করে এই ভাইদেরকে শেষ করে মাঝখান দিয়ে ওরা পিছন দিক দিয়ে ওরা কাম ব্যাক করতে চাচ্ছে। কেন করতে চাচ্ছে? কারণ আমাদের মধ্যে সেই মানে দেশপ্রেম বোধ এবং সেই মানে হিংসার যে ইটা এখনো শেষ হয় নাই। বিভিন্ন দল থেকে এগুলি চলতেছে। এখন আমার কথা হচ্ছে যে উপদেষ্টা ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে যেহেতু আপনারা বসেই পড়েছেন, অন্তর্বর্তী সরকারের এখন চলমান, আপনারা একটু দেশপ্রেম হওয়ার চেষ্টা করেন, জাতিকে বাঁচান, দেশের সার্বভৌমত্ব বাঁচান, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। এবং আপনারা প্রত্যেকটা জায়গায় জায়গায়, যেরকম আমার ভাই একটু আগে একটা ভাই বলে গেলেন যে বিভিন্ন জায়গা থেকে এসপি কি করছে, ডিসি কি করছে, তারপর হচ্ছে মানে বিভিন্ন যারা বড় বড় র্যাঙ্কে আছে, প্রত্যেককে জায়গায় যে দেখতে হবে তারা কতটুকু
দেশ ও জনগণ নিয়ে কাজ করতেছে এবং মানুষের নিজে না যেতে পারলেও তার 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 পরবর্তী যে এইগুলি লোকজন আছে তাদের তত্ত্বাবধানে তাদেরকে পাঠিয়ে পাঠিয়ে দেশ ও জনগণের পাশে দাঁড়ান এবং জাতিকে ভালোবাসার চেষ্টা করেন, দেশপ্রেমিক হন। দেশদ্রোহী হয়ে এই দেশকে বাঁচানো যাবে না। আমি নিজেই জুলাই যোদ্ধা, এখন আমারও এই আহত লিস্টে এখনো তালিকাভুক্ত করতে পারিনি। তাহলে বুঝেন তারা কিভাবে দেশ পরিচালনা করতেছে। এই যে আমাদের জুলাই যোদ্ধা ভাইদেরকে মারা হচ্ছে, এইভাবে মেরে সংসদ ভবন থেকে বের করা হয়েছে যারা বিকলাঙ্গ, হ্যাঁ এইটা কি বলেন? তখন থেকে যদি আমরা, এবং যাদেরকে প্রথম মারা হয়েছে তখন থেকে যদি আমরা প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করতাম, তাহলে আজকে আমাদের এই হাদি সাহেবের এইভাবে তার মৃত্যুটা হতো না। হয়তো বা আল্লাহ চাইলে অন্য সময় হতো, কিন্তু এইভাবে তার যে প্রথম যে একটা বিশেষ একটা জুলাই যোদ্ধা, যে হচ্ছে দেশ ও জাতিকে, আমরা যে অসচেতন জাতি আমরা বুঝি না, সেইটা বোঝানোর জন্য এবং সে ভালো কাজ করার জন্য, দেশ ও জাতিকে বাঁচানোর জন্য সে কিন্তু এগিয়ে এসেছিলেন। দেখেন আমি জেলা প্রশাসকের কাছে বারবার গিয়েছি, এই যে তানভীর আহমেদ, উনি হচ্ছে ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের আগের আমলের আইন সচিবের উনি পিএস ছিলেন এবং ওনার আরো অনেক কয়জন আছে যে ফ্যাসিস্টের দোসর, ওনার আত্মীয় স্বজন। আমি বারবার গিয়েছি আমার তালিকাভুক্ত করার জন্য এবং তাদের বিরুদ্ধে আমি সাংবাদিক ভাইদের কাছে বলেছিলাম, সেটা তো প্রচারই হয় নাই, কারণ তারা এই জুলাই যোদ্ধা ভাইদের মধ্যে আওয়ামী লীগ কত যে ঢুকেছে তার মতন হিসাব নেই। এদেরকে চিহ্নিত করে এবং আমাদের প্রকৃত সমন্বয়ক দরকার। দুর্নীতিবাজ অনেক সমন্বয়ক বের হয়ে গেছে, আসলে ওরা সমন্বয়ক নাকি দুর্নীতিবাজ আওয়ামী লীগের লোক আমার মাথায় আসে না। কারণ হচ্ছে প্রকৃত জুলাই যোদ্ধারা এখন আমরা আহত লিস্টেড হতে পারতেছি না, তালিকাভুক্ত করতে পারতেছি না। অথচ দেখেন যারা আওয়ামী এখনো তাদেরকে বেছে বেছে ধরা খাচ্ছে, যে গ্যাজেট থেকে বাদ করা হচ্ছে। কেন আগে তাদের চিন্তা ছিল না যে তারা কিভাবে কি বলে এমআইএস হয়, কিভাবে অন্তর্ভুক্ত হয় এই তালিকাভুক্ততে, কিভাবে হয়? তার মানে উপদেষ্টার মধ্যে ভুল আছে। উপদেষ্টারা যদি এগুলি চুলচিরা বিশ্লেষণ করে একজনকে দায়িত্ব দেওয়া হয় যে সমন্বয়ক, আসলে এই সমন্বয়ক কি আসলে সমন্বয়ক না ফ্যাসিস্টের দোসরেরা? আজকে এই সমন্বয়কদের মধ্যে বা জুলাই যোদ্ধাদের মধ্যে আওয়ামী যে পেতাত্তা সেটি রয়েছে, অবশ্যই রয়েছে ভাইয়া, নিজে বলেছেন যে আওয়ামী পেতাত্তা সেখানে রয়েছে। আপনি এই ব্যাপারে কতটুকু যুক্তি প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে, কারণ হচ্ছে আমি জেলা প্রশাসকের কাছে, আমি ঢাকা জেলার, আমার যেহেতু মিরপুরে আমার বাড়ি, ওখানে আমি আহত হয়েছি মিরপুর 10-এ 4 আগস্টে। আমি বারবার তামিম ভাইকে বলছি, তামিম বলতে হচ্ছে জেলা প্রশাসকের, আমার ঢাকা জেলা প্রশাসকের যে তানভীর আহমেদের পূর্বে ছিলেন, যেহেতু উনি গত মাসের নভেম্বরের 16 তারিখে সংবর্ধনা জনিত মানে বদলি জনিত সংবর্ধনা হয়েছে 16ই নভেম্বর। আল্লাহর কি কুদরত, সেদিন আমি গেছি, আমাকে 28শে সেপ্টেম্বর আমাকে ভেরিফাই করা হয় সিভিল সার্জন কর্তৃক, আমাদের ঢাকা কর্তৃক সিভিল সার্জন কর্তৃক আমাকে ভেরিফাই করা হয়। আমার পাও দেখেছে, আমাকে যে মারা হয়েছে, আমার আঙুল ভাঙা হয়েছে, আমার 2টা পাও আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি 5টা হাসপাতালে কাজ করেছি, একটা হাসপাতালে আহত মানে একটা জুলাই যোদ্ধাকে ভাই একটু হেল্প করতে গিয়েছি, তখনই আমাকে মারাছে। আমি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে, রিক্সা ভাড়া করে, ভ্যান ভাড়া করে আজমল হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, তারপর হচ্ছে আজমল নিউরোসায়েন্স, তারপর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার, তারপর হচ্ছে এনাম হাসপাতাল, এই 5টা হাসপাতালে আমি বিভিন্নভাবে আমাদের আহত নিহত জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আমি কাজ করেছি ভাইয়া। আমি কোনো আন্দোলনে ছিলাম না, কিন্তু ভাইয়া আমি আমার ব্যক্তিগত আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশির জন্য আহত নিহত ভাইদেরকে নিয়ে আমি হাসপাতালে একাই রাত বাসায় আসছি আমি 12:30টার সময়, অথচ সেখানে একটা পুরুষ মানুষও যাওয়ার কথা না। আমি বিভিন্ন কৌশলে দোয়া কালাম পড়ে এগুলি কাজ করতাম, কিন্তু লাস্টে আমি 4 আগস্টে আহত হই। আমি বারবার তানভীর আহমেদের কাছে গিয়েছি, জেলা প্রশাসক দেখাই করে নাই। তারপর লাস্টে আমি আসিফ নজরুল আইন উপদেষ্টার কাছে গিয়েছি, বলেছি তার ল অ্যাডভাইজার হচ্ছে মাসুম, সে হচ্ছে ফ্যাসিস্টের দোসর। এই ল অ্যাডভাইজার আপনারা শুনেন ভালো করে, এই ল অ্যাডভাইজার হচ্ছে ফ্যাসিস্টের দোসর। আমি তাকে বলছি স্যার একটু আমাকে ভেরিফাই করার জন্য একটু সহযোগিতা করেন। কেমন সহযোগিতা? আমার ফুটেজটা একটু দেখেন, আমি ভুয়া কিনা, ভুয়া যদি হয় তাহলে আমাকে পানিশমেন্ট দেন, আমি রাজি আছি, রেডি। কিন্তু আপনি একটু বলেন তাই যে যাকে বসেছেন জেলা প্রশাসক তানভীর আহমেদ, তাকে বলেন আমার ফুটেজটা দেখার জন্য। ভাইয়া আমাকে প্রায় 8 মাস ঘুরাইছে, এখন এই যে 8 মাস যায় 9 মাসে পড়ছে, এই 9 মাস যাবৎ ভাইয়া আমি ঘুরতেছি এবং বিভিন্ন জায়গায় আমি দৌড়াইতেছি। এই সিভিল সার্জন কখনো সমন্বয়ের কাছে, কখনো ঐক্যমত্য কমিশন আলী রিয়াজ সংসদ ভবনে, কখনো প্রধান উপদেষ্টার কার্যালয়, কখনো মিন্টু রোডে, হিয়ার রোডে আমি যাই
আসিফ মাহমুদ, তারপর হচ্ছে মাহফুজ আলম, এদের সাথে কেউ আমাকে সাহায্য করে নাই ভাইয়া, অথচ তাদের লোকগুলি পিছন দিকে এসে জুলাই যোদ্ধা হয়ে যাচ্ছে। এখন এই সমন্বয়করা কি আসলেই ফ্যাসিস্টের দোসর, নাকি এরা চাঁদাবাজি, নাকি এরা টাকাখোর? টাকা আমার কাছে তো ডিরেক্টলি টাকা চাইছে এই তামিম খান। হ্যাঁ, উনি কালো মতন দেখতে, একটু মোটামুটি লম্বা। হ্যাঁ, আমাদের এই জেলা প্রশাসকের, হ্যাঁ হ্যাঁ আমার কাছে টাকা চেয়েছে। আমি আমাকে ভেরিফাই অন্তর্ভুক্ত করে দিবে, এই জন্য অনেকের কাছ থেকে নিয়েছে ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমি বলছি আমি কেন টাকা দেবো? আমার তো হাসপাতালে ফুটেজ আছে, তুমি আমার ফুটেজ দেখো, ফুটেজ দেখে প্রমাণ করো আমি ভুয়া কিনা। আমার তো আল্লাহর রহমতে তানভীর আহমেদ বলতে আপনি কোন তানভীর আহমেদ? এই যে পূর্বের পরিষ্কার বলেছে পূর্বের জেলা প্রশাসক যে ছিলেন তানভীর আহমেদ, তার কথা বলতেছি। ঢাকা জেলার জেলা প্রশাসক, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে এখনো এই জেলা প্রশাসকরা দোষর, ফ্যাসিস্টের দোষর। সে আমাকে ভাইয়া ম্যাম আমাকে চান্সই দেয় নাই, আমাকে সুযোগই দেয় নাই। আমি আবার ভাইয়া কোনো টাকা অ্যামাউন্ট বলে নাই, বলছে যে টাকা ছাড়া সে কাজ করবে না। ইভেন ভাইয়া এই যে তামিম খান, উনি বিভিন্ন ছেলেদেরকে, মানে উনি আওয়ামী লীগের ছিল কিনা, তবে আমার মনে হচ্ছে উনি আওয়ামী লীগের কিনা আমি জানি না ভাইয়া, তবে উনি পিছন থেকে সিভিল সার্জনের, জেলা প্রশাসকে কোনো কথা ছাড়াই ওনারা ভেরিফাইড এরকম নিচে হাত দিয়ে টাকা দিচ্ছে, আবার ওদের টেবিলের নিচে বা ওনার পকেটে বা মোবাইলে। কিন্তু আমি ফোন দিলে একদিনও ফোন ধরে না ভাইয়া। কেন ধরে না? কারণ আমি তো লাউড স্পিকারে কাউকে শোনাই, তাহলে তো হয়ে যাবে, কারণ ফোনে তো এখন ভাইয়া একদিনও ফোন ধরে না। আপনি বলছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, আরেকটা কথা, আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আমি সাক্ষাৎ করেছি। সাক্ষাৎ করার পরে সে প্রথমে বলেছে হেল্প করবে, যখন আমি বারবার যাচ্ছি এদিকে সাহায্য করে না, ওদিকে যাচ্ছি ওদিকে সাহায্য করে না, মানে আমি ফুটবলের মতন ওনার পায়ের খেলার ফুটবল হয়ে গেছি ভাইয়া। লাস্ট টাইমে যখন গিয়েছি তখন আমাকে আসিফ নজরুল পুলিশ দিয়ে দুইবার আমার পুলিশ দিয়ে বের করে দিছে। তখন ভাবলাম আসলে এটা হচ্ছে আওয়ামী লীগের দালাল, ভারতের দোসর, ভারতের এখন জনগণ তাই তো বলতেছে। দেখেন গেল। আর এদিকে তানভীর আহমেদ, আমি লাস্টে সেপ্টেম্বরে আমার কিন্তু ভেরিফাই হয়েছে, 28 সেপ্টেম্বর আমার ভেরিফাই হয়েছে, আমি ভেরিফাইড, আমার পায়ের ডাক্তার সবকিছু আছে পায়ে ভাই। আমি মেয়ে মানুষ তো, আপনি ওই আপুকে বলেন এই স্যালোটা খুলে দেখাতে, দেখবেন উনি আমার ডাক দেখতে পারবে। এবং আমার স্প্রিন্টারে বুলেট ছিল, হাসপাতালের ডাক্তার মানে মেডিকেল বোর্ডকে ভয়ে বলি নাই, কারণ ভয়ে বললে যদি বলে এক্সরে কাগজ দেন, কারণ আমি এক্সরে তো তখন করি না, যে অবস্থা ছিল ভাই এক্সরে করতে গেলে তো আমার জীবনে বিপন্ন। তখন গুলিগুলি আমার পায়ে ছিল, আমি এইভাবে টেনে টেনে বের করছি এবং ফুটা হয়ে আছে, ছিদ্রি সেগুলি সব স্প্রিন্টারে বুলেট। তারপর যাই হোক, আমি সেগুলি বলেছি, মেডিকেল বোর্ড সব কমপ্লিট। তামিম পিছন দিকে যায়, মেডিকেল বোর্ডকে কি বললো কি আসিফ নজরুল লুচ্চা, এই লুচ্চার সাথে নাকি আমার নাকি সম্পর্ক আছে। ওদিক দিয়ে আসিফ নজরুলের কাছে গেলে ওরা আমাকে বের করে দেয়। তার মানে ওখানে এক কথা এইখানে এক কথা, এইভাবে বলে। নজরুলকে কি মন্তব্য করেছে আসিফ নজরুল নাকি লুচ্চা, আর এটা হচ্ছে তামিম বলছে, আর জেলা প্রশাসক বলছে, আর মেইন হচ্ছে জেলা প্রশাসক, তারপর হচ্ছে তামিম। আর এই জেলা প্রশাসক তামিম এরা হচ্ছে মানে কি বলবো, এরা একজন আরেকজনের সাহেবের কথা বলছেন, যিনি এই কথাটা বলেছে, আপনি এই কথাটা আরেকবার পুনরাবৃত্তি করবেন। তামিম বলছে যে আসিফ নজরুল নাকি লুচ্চা। হ্যাঁ, কার কাছে বলেছে? 28 সেপ্টেম্বর আমাকে যখন ভেরিফাই করে মেডিকেল বোর্ড, তখন উনি 3:30টার সময় মেডিকেল বোর্ডের সাথে দেখা করতে যায়, এবং উনি একা যায় নাই ভাইয়া, 8-10 জন ছেলেকে নিয়ে গেছে, এবং তারা সব চোরের পিছন দিক দিয়ে, চোরের মতন আমার সামনে পড়ে না, পিছন দিকে। আপনাকে জড়িয়ে আসিফ নজরুলকে কোনো কথা বলে? হ্যাঁ, আমাকে জড়িয়ে বলছে যে তামিম বলছে আসিফ নজরুল হচ্ছে লুচ্চা, এই লুচ্চার পুরুষের সাথে এই মহিলার সাথে মনে হয় সম্পর্ক আছে। উনি কেন বারবার আসিফ নজরুলের কাছে যায়? আসিফ নজরুলের কাছে কেন গিয়েছি ভাইয়া সেইটা আপনি শুনেন। কারণ যখন আমি দেখতেছি তামিম আমাকে সাহায্য করতেছে না, যেহেতু উনি ভেরিফাই করে, ওনার অনেক ক্ষমতা, উনি সমন্বয়ক, উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। হাতিরপুলে ওনাদের অফিস, এই যে এই রোডের মাথায় হাতিরপুলের অফিস, আমি অফিসেও গিয়েছি। আর এটা সভাপতি হচ্ছে রিফাত রশিদ। হ্যাঁ, তারপর আমি তো জানতাম না, পরে জানতে পারি, তখন মেডিকেল বোর্ডকে বললো আসিফ নজরুল লুচ্চা, আর লুচ্চা এই মহিলার সাথে মনে হয় সম্পর্ক আছে। আর আমি বললাম স্যার আমি কেন গিয়েছি বলেন। এই কথা কি আপনি কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে ঢাকা জেলার ডিসি বলেছে, আপনি কি তার কথাই বলছেন? হ্যাঁ, ঢাকা জেলার ডিসি বলেছে আসিফ নজরুল লুচ্চা, ডিসির সাথে সাথে এই সমন্বয়ক তামিমও বলছে। এখন এই তামিম কি স্বৈরাচারের দোসর?
মানে ফ্যাসিস্ট আমলের দোষর আসলেই নাকি সমন্বয়, ওনার বায়োগ্রাফিটা একটু যাচাই করা উচিত। আসলে কি উনি স্বৈরাচারের দোষর হয়ে কি এই জেলা প্রশাসকের ভিতরে ঢুকে আমাদের জুলাই যোদ্ধাতে সর্বনাশ করতে আসছে মানে প্রকৃত জুলাই যোদ্ধা। আর ওনারা কি করলো, যত মানে যে জুলাই যোদ্ধা না ভুয়া, তাদেরকে পেছন থেকে নিয়ে জেলা প্রশাসক ওখানে ভবনে আর হচ্ছে কি বলে সিভিল সার্জনে ওরা জুলাই যুদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমারটা এটা বলে তারপর ভেরিফাই বোর্ড 28 তারিখে সবকিছু কমপ্লিট ভাই, আমি ভেরিফাইড, কিন্তু আমাকে বাদ দিয়ে দিছে এবং আমাকে এমন একটা ডকুমেন্ট দেয় নাই যেটা আমি আমার সাংবাদিক ভাইকে দেখাইতে পারি, ভাই দেখেন আমাকে ভেরিফাই করছে, দেখেন আমাকে বাদ দিয়ে দিছে। কারণ ওই যে যদি ডকুমেন্ট দেয় তাহলে তো ওরা ধরা খাবে ভাইয়া। একবার আমাকে বলে 5 জন আরো জুলাই যুদ্ধে নিয়ে আসেন, প্রত্যয়নপত্র দিবে, আবার বলতেছে পাগলের মতো আবল তাবল বলে, আবার বলতেছে কি আপনি এই যে কি বলে পুলিশ ভেরিফাই করবে। আমি আবার বললাম ভাইয়া যে পুলিশ আমাদেরকে মারছে এই স্টুডেন্ট তারা আবার কি ভেরিফাই করবে? তাইলে পুলিশ যদি থাকে তাহলে আমাদের আহত নিহত যেসব ভাইরা গেজেট প্রাপ্ত তারা জানি তাদের সাথে থাকে, ঠিক বলেছি না ভাইয়া? তাহলে হয়তো আজ এখানে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ওসমান হাদি চত্বরে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। এখানে আসলে কি উদ্দেশ্যে আপনি এসেছেন? এটা আমি একটু ভাইয়া দুই কলমে একটু বলে যাই। তারপর হচ্ছে ভাইয়া আমি জেলা প্রশাসককে বলার পরে জেলা প্রশাসক কি করলেন, আমি তারপরের দিন গিয়েছি, জেলা প্রশাসক কি করলেন, আমাকে সেদিন আমাকে ওখান থেকে অনেক মানুষের সামনে আর ওইখানকার অফিসের যে অনেক সাহা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি এবং ওনার কর্মকর্তা যারা আছে যেহেতু ওনার আন্ডারে সবাই আমাকে বের করে দেয় ভাইয়া, পারলে মনে ধাক্কা মেরে। তখন আমাকে সেদিনও বের করে দেয়। তখন আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এই জেলা প্রশাসক যেরকম করতেছে আল্লাহ তুমি বিচার করো। দেখেন আল্লাহর কি কুদরত, 15 দিন না যেতে যেতে আল্লাহ ওনাকে এখান থেকে বের করে দিচ্ছে। উনি এখন আবার জয়েন্ট সেক্রেটারি জনপ্রশাসন মন্ত্রণালয়, আবার উনি আবার চলে গেছে জনপ্রশাসনে, আরেক জায়গায় বদলি হয়ে গেছে। দেখেন আপনি আজ এখানে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে যে এসেছেন, আজ এখানে কখন এসেছেন এবং কি আমি এটা এসেছি মানে হ্যাঁ আমি নিজে জুলাই যোদ্ধা, আমার একটা জুলাই যোদ্ধা ভাইয়ের এইভাবে মানে মৃত্যু হয়েছে অপ্রত্যাশিত, আমরা চাই নাই, কখনো এক্সপেক্ট করি নাই। কারণ উনি প্রথম সারির একজন কি বলবো নৈতিকতাপূর্ণ এবং যে নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান নেতা, সেই নেতাকে অনুসরণ করে এই দেশ ও জাতিকে এবং এই ভূখণ্ডকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিল, ভারতীয় এবং অন্যান্য বিশ্ব থেকে রক্ষা করার জন্য এবং এই দেশকে সচেতন করার জন্য এবং নতুন সাধ্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সেই হাদি সাহেবকে এইভাবে পরিকল্পিতভাবে মারা হয়েছে। এবং দেখেন আপনি দেখবেন ওনার বাসা যেদিনকে ওনাকে মারছে সেদিন কিন্তু ওনার বাসাও চুরি করছে, অনেক গ্রামের বাড়িও কিন্তু চুরি করছে, তার মানে এটা পরিকল্পিত। আবার এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে আবার দেখেন এনসিপির কোন নেত্রীকে নাকি ঢাকা ভার্সিটির ভিতরে কিভাবে জানি মারছে। তার মানে কি আমাদের এইভাবে আপনি মারবেন, একে মারবে, এইভাবে মেরে শেখ হাসিনা আবার পুনরায় জানি কাম ব্যাক করতে পারে। এই হচ্ছে ওরা এই চক্রান্ত চালাচ্ছে আমাদের দেশটাকে নিয়ে, ভূখণ্ডকে নিয়ে। আধিপত্যবাদ বলতে কোন দেশের আধিপত্যবাদকে আপনি চোখে স্পষ্ট লক্ষ্য? আমি মনে করি এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে যে ভারতের দোসর। আর এই দেখেন আসিফ নজরুল, এই উপদেষ্টারা ওনারা যদি প্রকৃত ভালো মানুষ দেশপ্রেমিক যদি হতেন তাহলে ওনারা যে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেছে যে আওয়ামী দোসররা করতেছে, তারা কি করতেছেন? তারা কেন বসে আছেন ওই সিটগুলিতে? তাদের কি কোনো দায়িত্ব নাই? তারা কি আমাদের এই জুলাই যোদ্ধা ভাইদেরকে যে 17ই অক্টোবর এই যে সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের সামনে ঢুকার জন্য ওনাকে যে মারলেন, তখন যদি আমরা ভালো করে প্রতিবাদ করতাম তাহলে আজকে আমাদের এই হাদি ভাইয়ের এই অবস্থা হতো না। আরো কয়েকজন জুলাই যোদ্ধাকে এইভাবে মারছে, যেমন তেজগাঁ কলেজে আমি কালকে দেখলাম একটা ফুটেজে। এইভাবে যদি আমরা সবাই যদি রুখে দাঁড়াতাম তাহলে আজকে এই ইবলিশ শয়তানেরা, এই শেখ হাসিনা আওয়ামী শয়তান দোসররা, এই ফ্যাসিস্টরা আজকে আমাদের এই হাদি ভাইয়ের এই অবস্থা হতো না। এখন আমার কথা হচ্ছে আরেকটা কথা ভাই, এইখানে এই যে আমি যে আহত লিস্টেড হতে পারি নাই, এই জন্য জানি এই উপদেষ্টারা আমাকে জানি সহায়তা করে, কারণ আমার ফুটেজ আছে, অন্তত পক্ষে ফুটেজ দেখে আমাকে ভেরিফাই করা হোক আমি ভুয়া কিনা, ব্যাস এটাই, এতটুকু ভাইয়া। এই উপদেশটা আর বেশি দিন থাকবে না, পরবর্তী উপদেশটা আসলে হয়তো হেল্প পায় ভাইয়া আমার মেডিকেলে হাসপাতালে আচ্ছা শুনুন জি ভাইয়া, আপনি 30 সেকেন্ডে একটা প্রশ্নের উত্তর দেন। জি বলেন। সেটা হলো এই যে আপনাদের যারা জুলাই যোদ্ধা তাদেরকে মারতেছে, কোনো জায়গায় কোনো বিচার পাচ্ছেন না? না, কোনো বিচার পাচ্ছি না। অনেকে আবার বলতেছে যে আমরা বিপ্লবী সরকার চাচ্ছি এবং বিপ্লবী গার্ড বাহিনী তৈরি করতে চাচ্ছি। আপনি এই কথার সাথে একমত কিনা, বা কিরকম বিপ্লবী বলতে হচ্ছে কি ভাইয়া, আপনার আমার একটা আমি বলতেছি, আমরা হচ্ছে কি, আপনি জানি না আপনি সাধারণ মানুষ, আমি মনে করি আপনিও আমার মতন সাধারণ মানুষ, হয়তো আপনি সাংবাদিক, আপনি আমার চেয়ে একটু ক্যাটাগরি ভালো, কিন্তু ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বিপ্লবী কিনা জানি না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন, আর হচ্ছে জামাতি বলেন, যত দল আছে
আমি মনে করি সব দলের মধ্যে অথবা ভালো ভালো মানুষ যারা, যদিও একটা দলের মধ্যে যাবে ইলেকশন, তবে আমি আপনারা এই ইলেকশনে যারা নিবন্ধনকৃতরাই তো নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন এই নিবন্ধনকৃত যেহেতু অংশগ্রহণ করবেন, আমরা জাতি দেখতে হবে। সাধারণ মানুষরা তো বুঝে না, আমাদের সাধারণ মানুষকে আমি যে প্রশ্নটা করছি ওটা ডাইরেক্ট উত্তর দেন, এত পেছাই না না পেঁচাবো না। বিপ্লবী গার্ড এবং বিপ্লবী বাহিনী মানে এই দেশটা 24-এ যারা আন্দোলন করছে তাদেরকে বলা হয় বিপ্লবী বাহিনী। ভাই আমি বুঝতে পেরেছি, এখন আমি বিপ্লবী বললেই তো বিপ্লবী হয়ে যাবে না, সবাই কি সেই যোগ্যতা আছে? আপনি এটা চান কিনা, হ্যাঁ? ওনাদের সাথে একমত কিনা যারা বলছে? যদি হ্যাঁ এই আন্দোলনের মধ্যে যেমন ইয়ামিন সাহেবের বাবা ছিলেন, উনি ভালো মানুষ, এরকম যদি ভালো মানুষ থাকে কোথাও এই বিপ্লবী সরকারের মধ্যে, তাহলে একমত। কিন্তু আমাদের ভূখণ্ড দরকার, যাতে অন্য দেশ আক্রমণ না করতে পারে। আমার দেশের মানুষ ভালো থাকবে, 18 কোটি মানুষ ভালো থাকবে, আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি এবং আমাদের সম্পদ, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা, আমাদের হচ্ছে বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং হচ্ছে কি ক্ষমতা, এগুলি সব যেন ঠিক থাকে। এবং এইগুলি দেখার মতন যে নিরঙ্কুশ ভাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব নিয়ে ওমর রাদিয়াল্লাহু যেভাবে করেছিলেন, এরকম চাই। যদিও ওরকম সম্ভব না, কিন্তু যতটুকু ভালো কি বলে ভালোর মন্দ যতটুকু হয় আলহামদুলিল্লাহ। ওকে, আল্লাহ আপনি ওনার পরে আপনার